হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজকে আমরা আলোচনা করব মানসিক অবসাদ নিয়ে। মানসিক অবসাদ নিয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। ডাক্তারবাবুর কাছে আমার প্রথম প্রশ্ন, মানসিক অবসাদ কি আমাদের একটু বুঝিয়ে বলুন। মানসিক অবসাদ, হ্যাঁ, মানে আজকাল এই শব্দবন্ধ মানে মেন্টাল ডিপ্রেশন, এই কথাটা খুব চল হয়েছে। তো এটারই বাংলা শব্দবন্ধ হচ্ছে মানসিক অবসাদ বা অবসাদ। মানসিক অবসাদ আসলে আমরা যখন আমাদের মন যখন সুস্থ থাকে, মানে আমরা বলি না যে আমি খুব ভালো আছি, মানে আমি খুব সুস্থ আছি মানসিকভাবে, শারীরিকভাবে, সব রকম ভাবে, শরীর মন অঙ্গাঙ্গি ভাবে জড়িত, আমাদের ইমোশনও আমাদের বশে আছে, আমরা সব গুছিয়ে করছি। তো যখন আমাদের হঠাৎ মন খারাপ করে, যে কাজটা করে আনন্দ পাই সেটা করে আর আনন্দ পাচ্ছি না, ভালো লাগছে না, বা মনটা কেমন কেমন করছে, বা মনে হচ্ছে যে আজকে পড়তে ভালো লাগছে না, বা আজকে বড়দের ক্ষেত্রে যদি হয় যে আজকে অফিসে যাব না, না গেলেই ভালো হতো, এরকম একাধিক দিন হয়তো হচ্ছে। হয়তো রান্না বান্না হয়েছে বাড়িতে, খুব ভালো পছন্দের খাবার, কিন্তু খেতে ভালো লাগছে না, ঠিকঠাক ঘুম হচ্ছে না, মনের মধ্যে অনেক নেগেটিভ চিন্তা সবসময় চলছে। এগুলো যখন মনের মধ্যে বাসা বাঁধে, এবং তখনই বলি যে মানুষটি অবসাদগ্রস্ত। আচ্ছা, এইখানে আমি একটু প্রসঙ্গত জিজ্ঞেস করতে চাইবো যে মানসিক অবসাদ আর মন খারাপ তো এক জিনিস নয়। মন খারাপ তো যে কোনো কারণেই হতে পারে। হ্যাঁ। তো আপনি যে বললেন যে কোনো কারণে বাড়িতে হয়তো কিছু হয়েছে বা কোনো একটা আনন্দের জিনিস ঘটেছে, কিন্তু তবুও আমার ভালো লাগছে না, কিংবা ভালো রান্না হয়েছে আমার খেতে ইচ্ছে করছে না, মন খারাপ লাগছে। তো এই মন খারাপ লাগাটা তো অবসাদ নয়। না, আসলে ঠিকই বলছেন আপনি। তো মন খারাপ একদমই মানে একেবারে প্রাথমিক পর্যায়ে, মানে যদি অবসাদটাকে ধরেই আমরা এগোই, একদম তার প্রাথমিক পর্যায়ে মন খারাপ, এবং সেটা বেশ কিছুদিন চলতে থাকলো, মন খারাপ ভালো লাগছে না। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে অবসাদের একটা লক্ষণ হচ্ছে মন খারাপ। হ্যাঁ, অবশ্যই মন খারাপ, এবং একেবারেই প্রাথমিক লক্ষণ হিসেবে বলি। তার মানে এটা নয় যে সব মন খারাপের কারণটা অবসাদ। হ্যাঁ, সব মন খারাপ কালক্রমে অবসাদে পরিণত হবে এমনটা মোটেই নয়। মন খারাপ আবার মন ভালো হতেই পারে। মন খারাপ হলে আমরা কি করি, যে স্ট্র্যাটেজি গুলো নিই, যে আমরা একটু পছন্দের গান শুনি, বা কেউ ছবি আঁকতে পারলে সে একটু ছবি আঁকছে, বা অন্য বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে যেখানে সুস্থ রুচির হয়তো জোকসের কোনো আলাপ আলোচনা হলো, তাই না, তার যে ভালো লাগে, বা একটু ফুটবল খেলতে চলে গেল মাঠে ছেলে হলে, বা একটি মেয়ে হলে সে আট চারটি মেয়েদের সঙ্গে একটু স্কিপিং করলো, খেলাধুলা করে নিল, ওই মনটা ভালো হয়ে গেল, মানে ওটা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া। মানে আমরা মন খারাপ যদি দীর্ঘ দিন ধরে চলতে থাকে, আমরা স্থায়ী হলে তখন সেটাকে আমরা বলবো অবসাদ। আচ্ছা, মানে আমরা যদি কাউকে দেখি যে সে প্রায়ই এই কথাটা বলছে যে মন খারাপ, ভালো লাগছে না, সবসময় বলছে মন খারাপ, তাহলে তার চান্স আছে সে অবসাদগ্রস্ত আছে, নিশ্চয়ই তখন অবসাদের কথা বলবো। আচ্ছা, তো এই যে আমরা অবসাদের কথা বলছি, আজকাল তো আমরা শুনতে পাই যে অবসাদের কোনো মানে ওরকম পার্টিকুলার কোনো বয়সের এটা ব্যাপার নয়, সব বয়সেরই মানুষ অবসাদগ্রস্ত হতে পারে। কেন দেখুন না, যেমন দেখুন মানে বড়দের ক্ষেত্রে যদি বলি, বড়দের তো কর্মজীবন আছে, মানে রোজগার করতে হয় সংসারের জন্য। তাহলে যদি তিনি ব্যবসায়ী হন, বা এখন তো সমাজের অবস্থা দেখছেন, তাই না, সবার ব্যবসা ভালো চলছে না, ভালো যাচ্ছে না, তাই না, ব্যবসায় উত্থান পতন আছে, তাহলে সেটাকে কেন্দ্র করে তার অর্থনৈতিক যে ক্রাইসিস, সেটাকে কেন্দ্র করে তার অবসাদ হতে পারে। যিনি চাকরি করছেন, তো যদি বেসরকারি চাকরি হয়, সেখানে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখ রাঙানি আছে, অনেক লং ওয়ার্কিং আওয়ার্স আছে, মানে তার কমফোর্ট জোনে নেই তিনি, তো তার কারণে তার অবসাদ হতে পারে। আচ্ছা, ছোট ছেলেমেয়েরা আজকাল দেখবেন সে মানে নিজের শরীরের ওজনের থেকে তার পেছনে ব্যাগের বোঝাও তার থেকে বেশি, তাহলে প্রচুর পড়াশোনা করতে হচ্ছে তাকে, মানে স্কুলে পড়তে হচ্ছে, বাড়িতে পড়তে হচ্ছে, টিউশন পড়তে যেতে হচ্ছে অন্য টিচারের কাছে, সব মিলিয়ে তার খেলাধুলোর সময়টাই হয়তো চুরি হয়ে যাচ্ছে। আজকাল তো দেখছি যে মানে মাঠও নেই, তো ছেলেমেয়েরা এখন মোবাইল ফোনে বোধ হয়ে আছে, যেটা কিন্তু মানে মোবাইল ফোন একদিন আমি বলছি আপনাকে মানে আমাদের মানে ধ্বংস ডেকে আনবে। তো ছোটদের সেটা থেকে রক্ষা করতে হবে, না করলে তারা অবসাদে পড়বে, এসবভাবে হচ্ছে। এবং যদি অত্যধিক মোবাইল আসক্তির কারণে ছেলেমেয়েদের পড়াশোনার
করার ব্যাপারটা, তাদের মনোসংযোগ এসব যদি ব্যাঘাত করতে করতে তাদের স্কুলের এডুকেশনাল পারফরমেন্স আস্তে আস্তে খারাপ হতে শুরু করে, তখন কি হবে? কালক্রমে সে অবসাদগ্রস্ত হবে, মানসিক অবসাদে ভুগবে। তাহলে যে কোনো বয়সে অবসাদ হতে পারে। নারীদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে তো জানেন, যদি মানে এই যে লিঙ্গ বৈষম্যের যুগে নারীরা অনেকভাবে অত্যাচারিত, অপমানিত হয়, তার থেকে তাদের অবসাদ। তারপরে ঘরে বাইরে তাদের অনেক ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে বাইরে গেলে অনেক টন্টিং হয়, অনেক কিছু হয়, বাড়িতেও অনেক কিছু হয়, গার্হস্থ্য হিংসার শিকার হয় মেয়েরা, তার কারণে তাদের অবসাদ আসে। মেয়েদের ক্ষেত্রে দেখবেন যারা চাকরি করছে, তাহলে তাদের কর্মস্থল সামলাতে হচ্ছে, আবার বাড়িতে ফিরে সংসার সামলাতে হচ্ছে, মানে এক হাতে সব কাজ করতে হচ্ছে, তাদের তো নিস্তার নেই। এই সবটা সামলাতে গিয়ে তার যে চাপ, সেই চাপ, মানে চাপ হচ্ছে প্রথমে মানসিকভাবে প্রবল চাপ, সেটা অ্যাড্রেস করা হচ্ছে না ফ্যামিলির দিক থেকে। না করা হলে আস্তে আস্তে স্বামী সেভাবে সহযোগিতা করছেন না, শ্বশুর শাশুড়ি সহযোগিতা করছেন না, সবটা মিলেমিশে আস্তে আস্তে কালক্রমে সে অবসাদে রোগী হয়ে যাচ্ছে। আবার ধরুন যদি একটু বয়স্কদের কথা বলি, বয়স্কদের তো অবসাদ হতেই পারে, মানে বয়স হয়ে গেছেন, তারা চাকরি নেই, তো হয়তো ছেলে বৌমার সংসারে তিনি আশ্রিত। তো বুঝতেই পারছেন আজকাল মানে যুগ অনেক পাল্টেছে, মানে মূল্যবোধের এই সংকটের যুগে অনেক ক্ষেত্রে, সবাইয়ের কথা বলবো না, ছেলে বৌমার সংসারে হয়তো অসম্মানের জীবনযাপন করছেন, অনেক কথা শুনতে হচ্ছে, অকারণে তাকে কথায় কথা তাকে বেলা বেলা বাজার করতে পাঠানো হচ্ছে, যেটা তার পক্ষে করা সম্ভব নয়, সেইটা করতে তাকে বাধ্য করা হচ্ছে, এইসব কাজগুলো করতে হচ্ছে, সেজন্য তিনি অবসাদগ্রস্ত। আবার বয়স হয়েছে, তাহলে রোগ বাসা বেঁধেছে, যদি সেক্ষেত্রে কোনো কঠিন মারণ রোগ হয়, তাহলে সেই কারণে তার রোগ যন্ত্রণা ভোগ করতে করতে তার মানসিক অবসাদ হবে, বা মৃত্যু চিন্তার কথা তার আসবে, তার থেকে তার অবসাদ আরো বাড়বে এবং সুইসাইডাল অ্যাটেম্পটও তিনি নিতে পারেন। এছাড়াও সমাজ জীবনে তার মেলামেশার ক্ষেত্রগুলো সংকুচিত হয়ে আসে, বাড়ির লোকজন তাকে নিয়ে কোথাও বেড়াতে যান না, বা তার প্রতি যে একটা ঔদাসীন্য, তাচ্ছিল্যের ভাব, মানে তার জন্যই সংসারটা এত বড় হয়েছে, কিন্তু সেই মানুষটি আজকের অবহেলিত, তিনি সম্মানটা পাচ্ছেন না যথাযোগ্য। এই যে অবমাননা, এটা থেকেই তাকে করে করে খাচ্ছে, তার জন্য তিনি অবসাদগ্রস্ত, এরকম হয়। আপনি যে মানে বিভিন্ন ধরনের বয়স অনুযায়ী যে বিভিন্ন ধরনের অবসাদের কারণগুলো বললেন, তো ব্যাপারটা কি তাহলে এরকম হলো যে আমরা যেটা চাই আর যেটা পাই তার মধ্যে একটা অনেকটা একটা মানে অনেকটা ফারাক থাকে বলে অবসাদটা আসে? তাহলে আমরা যদি সার্বিকভাবে অবসাদের কারণ বিশ্লেষণ করি, সেটা যে বয়সেরই হোক না কেন, তাহলে আমরা কি এটা বলতে পারি যে আমরা যেটা চাই আর যেটা পাই তার মধ্যে অনেকটা অসামঞ্জস্য আছে বলে আমরা অবসাদগ্রস্ত হচ্ছি? একদম, এই কথাটা একটা আছে যে চাওয়া আর পাওয়া, এই যে দুটো শব্দের মাঝখানের একটা হাইফেন, ওই হাইফেনটা যদি অনেক বড় হয়ে থাকে, মানে চাওয়া অনেক কিন্তু প্রাপ্তিযোগ অনেক কম। কেন? চাইলেই তো পাওয়া যায় না, মানে পেতে গেলে যে যোগ্যতা অর্জন করতে হয়, সেই যোগ্যতা যদি আমার না থাকে, অথচ আমি চাইছি, তাহলে তো সেটা মানে সেই যে সমীকরণ মিলবে না। আর এই না পাওয়ার ব্যথা যন্ত্রণা, তার থেকে কিন্তু আস্তে আস্তে মানুষ উদ্বেগ, উৎকণ্ঠা এবং অবসাদ, এবং তার থেকে আত্মহননের ইচ্ছা সব চলে আসে। আমরা শুনছি আজকাল একটা কথা যে অবসাদ হচ্ছে একটা মহামারীর মতো হয়ে যাচ্ছে, এবং আগামী বেশ কিছু বছরের মধ্যে অবসাদ মানে সব থেকে মানে বেশি সংখ্যক মানুষ অবসাদে মৃত্যুবরণ করবেন, এরকম একটা ডেটা আমরা পাচ্ছি। এবং এই যে এত একটা বড় সংখ্যা, এত প্রাণ যে চলে যাচ্ছে অবসাদের জন্য, তো এইটার মানে আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো যে এমন কি ঘটছে আজকালকার দিনে যে এত সংখ্যক মানুষকে অবসাদগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করতে হচ্ছে, বা মৃত্যুবরণ তারা করছেন, সুইসাইড করছেন। তো আগে তো এই সবগুলো ছিল না, হঠাৎ করে এমন কি হচ্ছে যার ফলে এই ধরনের সংকট আমাদের দেখা দিচ্ছে? একদম, সেটাকে আমরা এইভাবে ভাববো। দেখুন, মানে আগে মানুষ, আপনি 50 বছর আগের কথা চিন্তা করুন, তখন মানুষের এই যে চাওয়া পাওয়া ব্যাপারটা না এরকম ছিল না, মানে অল্পেই মানুষ সন্তুষ্ট ছিল। এখন এই যে ভোগবাদী যুগ চলে এসছে, ভোগবাদী সমাজে মানুষ কিন্তু মানে যেন তেন প্রকারণ আমাকে অর্জন করতে হবে, আরো চাই, মানে যা আছে তাতে অল্পে সন্তুষ্ট তো নয়, যা আছে অনেক আছে, তারপরেও সে সন্তুষ্ট নয়। এবং এই যে মানে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের যুগ বলা হয়, যে আমাকে সব পেতে হবে, আমার সব হতে হবে, থাকতে হবে, এবং সেগুলো আমাকে ভোগ করে যেতে হবে। মানুষ আর ত্যাগে বিশ্বাস করে না। এটা কেন হচ্ছে না? কারণ হচ্ছে যে মানে সামাজিক যে অবক্ষয়, সমাজের আগের দিনে কিন্তু সমাজের এই অবক্ষয় ছিল না। দেখবেন যে ছোটরা বড়দের সম্মান করত, তাই না? এখন কেউ কাউকে সম্মান করে না।
তার মানে আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে নৈতিক শিক্ষার হ্যাঁ, শুধু একটা নৈতিক অভাব। শিক্ষা না, অবশ্যই মানে নৈতিক শিক্ষার অভাব এবং মূল্যবোধের সংকটটা কিরকম দেখুন, মানে মানে এটা আমি বলবো যে এটা সামাজিক সাংস্কৃতিক অবক্ষয়। মানে ধরুন আমি যদি একটা ছোট ছেলের কথা বলি, 14, 15, 16 বছরের ছেলের, সে কি দেখছে যে সে স্কুলে যাচ্ছে অনেক ছেলে মেয়ের সঙ্গে, তো সে দেখছে, সে হয়তো গরিব ঘরের ছেলে, সে দেখছে যে অন্য একটি ছেলে বাইকে করে স্কুলে আসছে, বা একটা 4 চাকা গাড়িতে করে একটি ছেলে বা মেয়ে স্কুলে আসছে, তার টিফিনের খাবার দাবারের স্ট্যান্ডার্ড অন্যরকম। সে 2 দিন পর পর এসে বলছে আমরা ওই মাসে বেড়াতে গেছিলাম দার্জিলিং, ওই মাসে বেড়াতে গেছিলাম দীঘা, ওই মাসে বেড়াতে গেছিলাম কাশ্মীর, আমার তো কোথাও যাওয়া হয় না। সে বলছে আমি মাসে প্রতি সপ্তাহে একদিন উইকেন্ডে আমরা শপিং মলে খেতে যাই, ডাইন আউট করতে যাই। এই ছেলেটির মনের মধ্যে কি অবস্থা হচ্ছে, তাই না? মানে মানে সে তো ভাবছে যে আমি কেন এগুলো পাই না, আমি কেন সব থেকে বঞ্চিত। তো তার মধ্যে ভাবনাটা আসা স্বাভাবিক, কেন সে কিন্তু ম্যাচিওর নয়। এবং তার থেকে কি হচ্ছে, তার মধ্যে দেখা দিচ্ছে 3টে জিনিস। যদি সেই ছেলেটি খুব শান্ত প্রকৃতির, খুব নরম মনে, তার ফ্যামিলি যদি মানুষজন খুব ভালো হয়, সেই পরিবেশ থেকে সে গড়ে ওঠে, সে তখন এটাকে জাস্টিফাই করবে যে ঠিক আছে, আমার জীবনে এগুলো পাওয়া নেই। তো তার থেকে সে আস্তে আস্তে হতাশ হবে। হতাশাতে বাড়তে বাড়তে তার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা হবে এবং সে অবসাদে পড়বে। আবার কোনো ছেলে আছে খুব অ্যাডামেন্ট যে ওর আছে, আমাকেও পেতে হবে। এই না পাওয়ার ইচ্ছা পূরণ করতে গিয়ে সে কিন্তু অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের শিকার হবে। সে দেখবেন আর পড়াশোনা করছে না, সে ঠিক আছে কোনো একটা, তার প্রাপ্তবয়স্ক হয়নি এখনো, কিন্তু কোনো একটা কাজে জুড়ে গেল, যে স্কুল ছেড়ে দিল, স্কুল ছেড়ে দিয়ে হয় না এরকম অনেক, যে স্কুল ছেড়ে দিয়ে সে কোনো একটা মানে কাজে যোগ দিল, যেখান থেকে সে রোজগার করবে সামান্যই হয়তো, এবং সে স্বপ্ন দেখছে অনেক বেশি রোজগার করে আমার অন্যরা যা অর্জন করেছে সেগুলো আমিও অর্জন করব, এই যে ভোগ লিপ্সা, এটাও তার মধ্যে জেগে উঠলো। তো সেটা করা তো খুব কঠিন। এর থেকেই কিন্তু তার মধ্যে তার আচার ব্যবহারে এই যে পার্সোনালিটি ডেভিয়েশনের ঘটনাগুলো তার মধ্যে ঘটবে। আর আরেকটা ঘটবে, কোনো ছেলেমেয়েরা এমন ভাবে যে এই না পাওয়ার হতাশা থেকে সে ভাববে তাহলে আর আমার বেঁচে থেকে লাভ কি, সে তখন আত্মহত্যা করার চেষ্টা করবে। তো এত কিছু হতে পারে। ফলে আপনি যেটা বললেন যে নৈতিকতার সংকট, সর্বগ্রাসী যে মূল্যবোধের সংকট, সেগুলোর কারণে কিন্তু আমাদের এই ভোগলিপ্সা, এবং তার কারণেই, কারণ যা পাচ্ছি ঈশ্বর, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। তা না করে আমরা ভাবছি আরো চাই, যেটা আপনি বললেন। তো কোনো মানুষ যদি এইভাবে ভাবতে পারতো আজকের যুগে, তাহলে কিন্তু যারা ভাবতে পারেন তাদের কিন্তু অবসাদ হয় না। এবং মানে এটাই মানে সেটা ছোট মানে বাচ্চা ছেলে হোক বা সে মাঝবয়সী হোক বা সে বৃদ্ধ বয়স্ক হোক, সে যাই হোক না কেন, মানে আমরা যদি আমাদেরকে বোঝাতে পারি যে ওর আছে ঠিক আছে, আমার নেই, তাতে অসুবিধা কি, আমার চলছে, ওর যোগ্যতা আছে তাই সে অর্জন করেছে, আমি যোগ্য, আমাকে অর্জন করতে হবে। মানে সবসময় যে আমরা একটা প্রতিযোগিতা করার মানসিকতা, এটাই আমাদের মানে মানসিক অশান্তির একটা বড় কারণ। মানে সবসময় আমরা প্রতিযোগিতা করছি যে ওর আছে তাহলে আমাকেও পেতে হবে, এটা তো নেসেসারি নয় সবসময়। ওর আছে। আমরা এমনি একটা কথা বলি যে সুস্থ প্রতিযোগিতা ভালো, কিন্তু এই প্রতিযোগিতা তো অসুস্থ প্রতিযোগিতা মনের মধ্যে চলছে। মানে সবাইয়ের লাক্সারি গাড়ি হবে, লাক্সারি বাড়ি হবে, এটা তো সম্ভব না, দরকারও তো নেই। এবং সেইটা আমাদের নিজেদেরকে বোঝাতে হবে, সেই শিক্ষাটা তো দরকার, এবং সেটাই তো নৈতিক শিক্ষা। একদম। সেজন্য একটা কথা বলা হয় যে মানসিক স্বাস্থ্য মানে শুধু অবসাদের কথা নয়, সার্বিকভাবে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কিন্তু মূল্যবোধের চর্চা করতে হবে। মানে কোথাও যেন মনে হয় যে মানে কিছু মানুষকে দেখলে মনে হয় যে জীবনটা মানে তারা বেঁচে আছে বা মানে তারা জীবনটা চালাচ্ছে এই কারণেই যে তারা দামি গাড়ি, বড় বাড়ি কিংবা প্রচুর অর্থ উপার্জন করতে পারে, এই কারণেই তাদের জীবন যেন পরিচালিত হচ্ছে। মানে কিছু মানুষকে দেখলে দেখা যায়। যদি আমরা তার পরিবর্তে যে নিজেকে বড় মানুষ তৈরি করার, বড় মানুষ হওয়ার সাধনা যদি আমরা করি, আমরা বড়রা যদি সেই চর্চা করি আমাদের জীবনচর্যায়, সেগুলো যদি আমরা পালন করি, তাহলে সেটা দেখি আমাদের ছোটরা সেভাবেই মানুষ হবে, তারাও সুস্থ মন নিয়ে গড়ে উঠবে, তাদের ইমোশনস। হ্যাঁ, এই সুস্থ মনটা খুব ইম্পর্টেন্ট। মানে বাঁচার যে উদ্দেশ্য বা বাঁচার অর্থ, সঠিক অর্থটা যদি আমরা খুঁজে পাই, তবেই বোধহয় এই ধরনের ব্যাপার থেকে আমরা মুক্ত হতে পারবো। মানে এই ধরনের তো বলা হয় যে এই যে শুধু ইমোশন কেন, এই যে আমরা মানে আধ্যাত্ম চেতনার যে কথা বলা হয়, আধ্যাত্ম চেতনা তো আর খুব বড় স্পিরিচুয়ালিটির ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে নিজেকে চেনা। হ্যাঁ, আমি কে, আমি কেন পৃথিবীতে এসেছি, পৃথিবীতে আমার কি করণীয়, তাই না? সেগুলো যদি ভাবি যে এই জগৎ সংসারে সবাই আমার আপন, এই ভাবনায় যদি আমি ভাবিত হই, আমার যদি মূল্যবোধটা সেই উচ্চতায় ওঠে, সবাই যদি আমার আপন হয়,
তাহলে আর এই চিন্তাগুলো আসবে না যে অন্য থেকে কেড়ে নিয়ে আমাকে ভোগ করতে হবে, এই চিন্তাই আসবে না। জীবনের সঠিক অর্থটা জানাটা জরুরি খুব। মানে মানুষ আজকাল এমন করে যে একটা লেভেলের পর তারা চাকরি করে কারণ কিছু জিনিস তারা করতে চায়, সেই কারণে, এবং সেটা যখন করতে না পারে তখনই শুরু হয় যত গোলমাল। মানে জন্ম নিলাম, কর্ম করলাম, মরে গেলাম, তা না করে যদি অন্য মানুষের জন্য কিছু করবো এই ভাবনা থেকে ভাবিত হয়ে কাজ করি, তখন তাদের না আর অবসাদ আসবে না। কেন আমি দেখবো যে আমার থেকে অনেক মানুষ আমার চারপাশে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপন করছেন, তাদের মুখে যদি একটু হাসি ফোটানোর কথা আমি চিন্তা করি, আরো 5 জনকে সাহায্য নিয়ে 5 জন মিলে, বন্ধুরা মিলে চিন্তা করি, তাহলে তখন দেখবেন নিজের দুঃখ কষ্ট আর ভুলে যাবেন আপনি। ঠিক ঠিক ঠিক। আচ্ছা ডাক্তারবাবু, এই প্রসঙ্গে মানে আলোচনাটা আমাদেরকে একটু সংক্ষিপ্ত করতে হবে। একটা টার্ম আমরা খুব শুনছি আজকাল, সেটা হচ্ছে স্মাইলিং ডিপ্রেশন, বা যেটাকে আপনারা বলেন যে মাস্কড ডিপ্রেশন। তো এই যে ডিপ্রেশনটা, এটা তো মানে খুব ভয়ঙ্কর ব্যাপার। মানে আমি রিসেন্টলি বলবো না, বেশ কিছুদিন আগেকার একটা কথা, আমাদের কলকাতা শহরের একটা বিখ্যাত স্কুলের তো নাম বলবো না, তো বিখ্যাত স্কুলের একটা ঘটনা, একটা বাচ্চা, সে স্মাইলিং ডিপ্রেশনের একটা ঘটনা তার আমরা জীবন থেকে আমরা পাই। সে হচ্ছে মানে স্কুলে গিয়ে সে সুইসাইড করে, এবং সুইসাইড করার আগের মুহূর্ত তাকে দেখে কেউ বুঝতে পারেনি যে সুইসাইড করতে চলেছে। সে কিন্তু বন্ধুদের সাথে হাসি খুশি ছিল, বন্ধুদের সাথে মজা করেছে, জাস্ট এই সুইসাইড করার আগের মুহূর্তেও সে যথেষ্ট হাসি খুশি ছিল, তাকে দেখে কেউ বুঝতে পারেনি কিছু, কিন্তু তার পরক্ষণে দেখা যাচ্ছে যে সে স্কুলের মধ্যে বাথরুমে গিয়ে সুইসাইড করতে হচ্ছে। তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা কলকাতাবাসী এই অভিজ্ঞতার মানে সাক্ষী আছি, আমরা জানি। তো এটাকে কি আপনি স্মাইলিং ডিপ্রেশন বলবেন না? এটা একদমই না, এটা স্মাইলিং ডিপ্রেশন মানে খুব ভালো, মানে আপনি এই শব্দবন্ধটি উচ্চারণ করলেন, এটা সাইকোলজি এবং সাইকিয়াট্রিক টার্ম। তো এই যে স্মাইলিং ডিপ্রেশন মানে ভেতরে চূড়ান্ত অবসাদ, আর বাঁচার ইচ্ছে নেই। তো সেটাকে এবার আমার যে বাঁচার ইচ্ছে নেই, আমি যে সুইসাইডাল অ্যাটেম্প্ট নিচ্ছি, এটা যদি আমার বাড়ির লোক বুঝতে পারে, তাহলে তো তারা আমাকে রক্ষা করবে, তাহলে আমি আর বাঁচতে চাই না। মানে আর জীবন সম্পর্কে এতটা বীতস্পৃহা জীবন নিয়ে আর তিনি বাঁচতে চান না, তো তাহলে তাকে তো একটা ডিসগাইজ, ছদ্মরূপ নিতে হবে। তখন তিনি হাসি মুখে আছেন, খাচ্ছেন, সবকিছু করছেন, সবাইকে বলছেন ভালো আছি, সবার খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল আসলে ব্যাপারটা এরকম নয়। হঠাৎ করে তিনি একদিন দেখলেন রাত্রিবেলায় তিনি, এটাকে ওই জন্য আপনারা বলছেন মাস্কড ডিপ্রেশন বা স্মাইলিং ডিপ্রেশন। কেননা ডিপ্রেশন তো একদম নিজের একান্ত অনেক কারণে ঘটে, তাই না? আবার একান্ত কারণে মানে এই যে আপনি একটু আগে বলছিলেন চাওয়া পাওয়ার যে অসামঞ্জস্য, সেটার কারণে ঘটে, সেটা একান্ত কারণ। আবার বাইরের যে কারণগুলো, সেগুলো তো আমরা বলছি, যদি কোনো প্রিয়জনের মৃত্যু হয়, তাহলে তার থেকে কিছুদিনের জন্য মানুষ প্রচন্ড মানে খুব, যদি একান্ত ভালোবাসার মানুষ, মানে দুঃখ থেকেও ডিপ্রেশন আসে, অতিরিক্ত দুঃখ থেকে অবসাদ আসে, এরকম অনেক কারণে হয়। তো এই স্মাইলিং ডিপ্রেশন ফলে মানে ছোটদের ক্ষেত্রে যদি এগুলো হয়, যেটা আপনি স্কুলের উদাহরণ বললেন, তো এদেরকে রক্ষা করার জন্য বাড়ির লোক, বাড়ির মানুষজন এবং স্কুলের যারা, কেন স্কুল ছাত্রছাত্রীদের সেকেন্ড হোম, সেখানেও কিন্তু সতর্ক হয়ে তাদের সঙ্গে মিশতে হবে। কোনো ছেলে মেয়েদের মধ্যে স্কুলে যদি কোনো রকম এরকম মন খারাপের পরিস্থিতি তৈরি হয়, বা লক্ষ্য করে যে তারা পড়াশোনায় অমনোযোগী, মনোসংযোগের ব্যাঘাত, এগুলো দেখলেও কিন্তু বুঝে নেওয়া যায় যে এই বাচ্চাটির মন মেজাজ ঠিক নেই, তাহলে তাকে স্কুলে কাউন্সেলিং করতে হবে, তার প্যারেন্টদের ডেকে তাদের সঙ্গে পরামর্শক্রমে পুরো ব্যাপারটা খুব সহজেই কিন্তু সমাধান করে নেওয়া সম্ভব। যদি সেটা ওভারলুক করি আমরা, সেটাকে আমরা যদি এড়িয়ে যাই, তাহলে কিন্তু আস্তে আস্তে বড় বিপদ ডেকে আনবে, অবসাদের দিকে টেনে নিয়ে যাবে সেই ছোট সন্তানটি। ঠিক, অবসাদ নিয়ে তো আমরা অনেক কথা বললাম, বিভিন্ন বয়সের অবসাদ নিয়ে আমরা আলোচনা করলাম। তো এরপরে যেটা মানে আমাকে জানতেই হবে, আমাদের সবাইকে জানতে হবে, সেটা হচ্ছে এখান থেকে মুক্তির উপায় কি। হ্যাঁ, তো আপনি একটু যদি আমাদের বলেন, তাহলে আমরা সবাই খুব উপকৃত হব, যে আমরা অবসাদ থেকে বাঁচবো কিভাবে, মুক্ত হব কিভাবে। তো আমি তো সবচেয়ে আগে বলবো যে মানে আজকাল মানুষ দেখবেন বিভিন্ন রোগে মুড়িমুড়কির মতো নিজেই মানে সেলফ মানে মেডিকেশন করে, নিজেই ওষুধ কিনে খান। এক্ষেত্রেও হয়তো হয় অনেকের ক্ষেত্রে, যেমন অ্যান্টাসিড মানুষ কিনে খান, হয় না? তেমনি অবসাদের ক্ষেত্রে আজকাল এরকম চল হয়েছে, কিন্তু একদমই সেটা ঠিক নয়। ওষুধ ছাড়াই অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো প্রথম হচ্ছে আমরা আলোচনা করব যে ওষুধ ছাড়া কিভাবে আমরা মুক্ত হব। কিন্তু যদি প্রয়োজন হয়, মানে
সাইকোলজিস্টদের কাছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কাউন্সেলিং সাইকোথেরাপিস্ট, তাদের কাছে গিয়ে আজকাল ডাইরেক্টিভ কাউন্সেলিং আছে, নন ডাইরেক্টিভ কাউন্সেলিং আছে, একলেকটিক কাউন্সেলিং আছে, বিভিন্ন ক্রাইসিস ইন্টারভেনশন মেকানিজম আছে, সাইকোলজিতে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আছে, ডিবিটি বলে এক ধরনের থেরাপি আছে। তো এগুলো সবের সাহায্য নিয়ে কিন্তু এগুলোতে ওষুধের কোনো ব্যাপার নেই, সাইকোলজিস্টের কাছে পাওয়া যায়। তো সেগুলো যখন যদি অবসাদ সেরকম মাত্রায় চলে যায়, তাহলে যদি বাড়ির লোকেরা সামলাতে পারছে না, বা যে মানুষটি অবসাদগ্রস্ত তিনি নিজে এখান থেকে মুক্ত হতে পারছেন না, তার কাজকর্মের ব্যাঘাত হচ্ছে, তিনি তখন এই সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্টের মানে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তার গাইডেন্সে যদি থাকেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তার সেখান থেকে মুক্তি মিলবে। এবার আমরা আলোচনা করব যে আমরা নিজেরা, আমাদের তো একটা কথা আমি আপনাকে বলি যে আমরা যত মানুষ পৃথিবীতে আছে কোনো না কোনো বয়সে অবসাদগ্রস্ত হয়েছেন, এটা কিন্তু সবাই, মোটামুটি প্রায় সবাই। তো তাই যদি হয়, আমাদের যেটা করতে হবে, মানে আমাদের যেটা জেনে রাখতে হবে যে কিভাবে আমরা নিজেকে মুক্ত রাখবো অবসাদ থেকে। অবসাদ হলে আমরা সেখান থেকে বেরোবো কিভাবে? খুব সহজভাবে দেখুন, প্রথম কথা হচ্ছে যে বাড়ির কোনো মেম্বার যদি অবসাদগ্রস্ত হয়, তাহলে বাড়ির বাকি সদস্যদের কিন্তু একদম একযোগে তার মোকাবিলা করতে হবে, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তার সমস্যাগুলো শুনতে হবে, সে কি বলতে চাইছে। এবং অনেক সিচুয়েশন স্পেসিফিক কোনো ঘটনাকে কেন্দ্র করেই তো অবসাদের কথা বলে। কোথাও না কোথাও দেখবেন উদ্বেগ উৎকণ্ঠা চলে আসে, রাগ চলে আসে, সেগুলো থেকেই সে একটা অবসাদের দিকে যায়। তাহলে সেটা যে সত্যি কোনো বড় সমস্যা নয়, সেটা পার্ট অফ দ্য লাইফ, এটা যদি তাকে বুঝিয়ে দেওয়া হয় এবং তাকে সঙ্গে রাখা হয়, তাকে নিয়ে ডিনার টেবিলে বসে খাওয়া হয়, তার সঙ্গে গল্পগুজব করা হয়, তাকে সে কি পছন্দ করে সেগুলো, ধরুন সে বেড়াতে পছন্দ করে, তাহলে তাকে নিয়ে কোথাও একটু দূরে বা কাছে পিঠে বেরিয়ে আসা হলো, এসব করলে সে কিন্তু ভালো থাকবে। আর অবসাদ যখন আমাদের গ্রাস করবে, তখন দেখবেন নেগেটিভ চিন্তা সবকিছু, মানে একটা পজিটিভ অ্যাটিটিউডের মানুষ, তার মধ্যে কিন্তু প্রচুর নেগেটিভ চিন্তা তখন চলে আসে। তো তাহলে অবসাদগ্রস্ত অবস্থায় আমাদের নেগেটিভ ইনফ্লুয়েন্স থেকে দূরে থাকতে হবে। মানে এমন বন্ধুদের সঙ্গে, এমন মানুষজনের সঙ্গে আমাকে মিশতে হবে যেখানে নেগেটিভ কথাবার্তা হয় না, বরং তারা আমাকে ইন্সপায়ার করবে। আমার সমস্যাগুলো, যদি প্রিয় বন্ধু হয়, প্রিয় বন্ধুকে ফোন করা যেতে পারে, যে শুনে আমার সমস্যাটা যত্ন করে মন দিয়ে শুনে। আজকাল লোক তো শোনে না, তাই না? মানে একজন অবসাদগ্রস্ত মানুষকে যদি তার সমস্যার কথা কেউ খুব যত্ন করে শোনেন, বাড়ির লোক, তাতেই সে 50% অবসাদ মুক্তি পেয়ে যাবে। তো সেটা করা যেতে পারে। আজকাল দেখুন এই যে মন, আপনি প্রথমেই প্রশ্ন করলেন যে মন খারাপ আর অবসাদ, তো আসলে অবসাদ থেকে তো মন খারাপই হয়। তো মন ভালো করার জন্য কি হতে পারে? আজকাল শহরাঞ্চলেতে অনেক জায়গায় লাফিং ক্লাব চালু হয়েছে। হ্যাঁ, তাহলে লাফিং ক্লাবে জয়েন করে, লাফিং একটা থেরাপি। তো এমনি একটা কথা আছে যে লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, বাট ইফ ইউ আর লাফিং ফর নো রিজন, ইউ নিড মেডিসিন। তো অকারণে তো মানুষ আসে না। তো যখন লাফিং থেরাপিতে, লাফিং ক্লাবে গিয়ে যদি কাছে পিঠে থাকে, সেখানে গিয়ে যদি লাফিং থেরাপি নেওয়া হয়, তাহলে কাজে লাগবে। মিউজিক থেরাপি তো আজকাল বিদেশে আগে ছিল, এখন আমাদের দেশেও চল হয়েছে। ছোট শহরেও আজকাল শোনা যায় যে মিউজিক থেরাপি সেন্টার আছে। তাহলে মিউজিক থেরাপি মানে কর্ণাটকী সঙ্গীত হোক বা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক হোক, এইসব রাগা, এসব নিয়েই কিন্তু মিউজিক থেরাপি স্পেসিফাইড ভাবে বিভিন্ন রোগের জন্য দেওয়া হয়। তাহলে অবসাদের জন্য যে ধরনের মিউজিক থেরাপি দিলে কাজে লাগে, সেগুলো যদি সাইকোলজিস্ট এবং মিউজিক থেরাপিস্টের তত্ত্বাবধানে নেওয়া হয়, তাহলে সেটাও কাজে লাগবে। আর নিজেও যদি একটু গান বাজনা চর্চা করতে পারেন, সে খালি গলায় হলেও, বা ভালো গান শুনতে পারেন, পছন্দের লঘু সঙ্গীত, যারা শাস্ত্রীয় সঙ্গীত শুনতে পছন্দ করেন, বা একেবারেই লোকসঙ্গীত, পল্লীগীতি, যে যেটা পছন্দ করেন, যদি সময় করে শোনেন, তাহলে কিন্তু মনে এগুলো শুনলে যেটা হবে, অ্যাকচুয়ালি আমাদের ব্রেনে যে ফিল গুড হরমোন দুটো আছে, ডোপামিন, সেরোটোনিন, এগুলো সেক্রেশন বাড়বে। এগুলো সেক্রেশন কমে গেলেই তখন অবসাদটা হয়। আচ্ছা, কারণ আমাদের বাইরে যাই হোক, আলটিমেটলি কালক্রমে ডোপামিন, সেরোটোনিন লেভেল কমতে শুরু করে। মানে এটা আপনি ইন্টারনালি বলছেন? ইন্টারনালি, হ্যাঁ। তো সেটা এইগুলো করলে সেগুলো চেঞ্জ হবে। আপনি ধরুন সকালবেলা উঠে ঝকঝকে আকাশ, আপনি অফিসে বেরোনোর আগে কিছুটা হেঁটে আসুন, খোলা আকাশের নিচে কিছুটা হেঁটে আসুন। বিকেল বেলায় সময় পেলে যদি দেখবেন, বাচ্চাদের সঙ্গে সময় কাটালে আমাদের মন ভালো হয়ে যায়। তো ফ্যামিলিতে থাকলে ভালো, না থাকলে প্রতিবেশী বাচ্চাদের সঙ্গে আপনি একটু সময় কাটান, খেলাধুলা করুন, এটা কাজে লাগে। তারপরে আমরা তো যে ধর্মেই বিশ্বাসী হই না কেন, বিশ্বাসের তো অনেক বড় শক্তি। তো বিভিন্ন ধর্মস্থলে অনেক সুস্থ রুচির আলাপ আলোচনা হয়, সেখানে আপনি যোগদান করতে পারেন, অনেক কিছু শিখবেন, জানবেন। তারপরে অনেক সমাজ সেবামূলক সংস্থা আছে, যারা সমাজের
পিছিয়ে পড়া মানুষের জন্য, যারা নিডি, তাদের জন্য অনেক ভালো কাজ করেন, তাহলে আপনার যদি অবসর আপনি সমাজে ভালো আছেন, আপনার অর্থনৈতিক অবস্থা অনেক স্টেবল, তাহলে আপনি যদি সময় বের করে সেই সব এনজিও বা ট্রাস্ট তাদের সঙ্গে একযোগে কিছুটা সময় সমাজসেবামূলক কাজে যুক্ত থাকতে পারেন, দেখবেন অন্যের জন্য আপনি যদি কোনো সেবামূলক কাজ করেন, আপনার মনের মধ্যে খুব যার পরনাই আনন্দ হবে, খুবই আনন্দ হবে, সেগুলো খুব কাজে লাগে। এছাড়া এখন মানুষ অনেক সচেতন হচ্ছে, তো বইপত্র, পত্র পত্রিকাতেও এই মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক লেখালেখি বেরোয়। আমরা তো আজকাল জার্নাল কিনি, খবরের কাগজ যেমন পড়ি, বা এখন মোবাইলে অনেক কিছু পড়া যায়, সেখান থেকে আপনি যদি শিখে নিতে পারেন এই ধরনের জার্নাল পড়ে দেখে, যেখান থেকে অবসাদ নিয়ে আলাপ আলোচনা করা আছে, সেখানে অনেক অবসাদ থেকে বেরোনোর উপায় নিয়ে আলোচনা, বা ইউটিউবে অনেক আলাপ আলোচনা আছে, যেগুলো আপনি যদি বেছে শুনে নিতে পারেন আপনার পছন্দের ভাষায়, তাহলে কিন্তু অবসাদ মুক্তির উপায় মিলবে। এরকম আর একটা হচ্ছে যে নিজের থট ডায়েরি নিজে যদি লিখতে পারেন সারাদিন, তাহলে কিন্তু আমাদের দুঃখ যন্ত্রণা অনেকটা রিলিজ হয়। এটাকে বলা হয় ক্যাথারসিস মেকানিজম। তো এই মেকানিজমে আমাদের মন অনেক হালকা হয়ে যাবে, মানে ভেন্টিলেশন হয়, স্ট্রেস ভেন্টিলেশন হয়, স্ট্রেস স্ট্রেস থেকেই তো আস্তে আস্তে অবসাদ আসে। আচ্ছা, একটা জিনিস তো আমরা জানি, এত আলোচনা আমরা করলাম, তো একটা জিনিস আমি জাস্ট এটা আপনার কাছ থেকে জানতে চাইবো, এটা আমার লাস্ট প্রশ্ন, যে আমরা তো জানি যে অতিরিক্ত আকাঙ্ক্ষা বা ডিজায়ার থেকে অবসাদ আসতে পারে। তো আমরা অতিরিক্ত আকাঙ্ক্ষা আজকালকার মানুষদের মধ্যে একটা কমন ব্যাপার হয়ে গেছে, মানে উচ্চাকাঙ্ক্ষা থাকা সবসময় খারাপ নয়, উচ্চাকাঙ্ক্ষা থাকাও ভালো, কিন্তু অতিরিক্ত ডিজায়ার বা অতিরিক্ত আকাঙ্ক্ষা যদি থাকে, তাহলে কিন্তু কালক্রমে তার মধ্যে হতাশা আসতে পারে, এটা আমরা জানি, আসেও। তো এই অতিরিক্ত আকাঙ্ক্ষাকে দমন করে আমরা কিভাবে হতাশাকে জয় করতে পারি, এটা নিয়ে যদি আপনি কিছু বলেন। আসলে দেখুন, মানে মানুষের জীবন ঈশ্বর সবাইকে ইউনিক করে বানিয়েছেন। তো একটা কথা দেখুন, এই স্বামী বিবেকানন্দ, তিনি 39 বছর বয়সে মারা গেছেন, কিন্তু জগৎকে, পৃথিবীকে আলো দেখিয়ে গেছেন। তাহলে আমরা সবাই তো অমৃতের সন্তান, ঈশ্বরের সন্তান, তো ঈশ্বর সবাইকে কিছু ইউনিকনেস দিয়েছেন। দেখবেন কোন একটি অন্ধ মানুষ, সে হয়তো অন্ধ, কিন্তু তার অন্যান্য ফ্যাকাল্টি অনেক স্ট্রং, পাওয়ারফুল, হয় না? তো এরকম প্রত্যেকের মধ্যে কিছু, প্রত্যেকের যেমন কিছু স্ট্রং পয়েন্ট থাকে, কিছু উইক পয়েন্টও থাকে। এখন এই যে চাওয়া পাওয়ার কথা বলছেন, অতিরিক্ত চাওয়া, মানে এটা তো গ্রিড, ঠিক তাই না? মানে আপনি মানে সোজা কথায় লোভ থেকে হতাশা, হ্যাঁ, অতিরিক্ত লোভ থেকে হতাশা। এবং যারা দেখবেন, মানে এমনি একটা কথা বলে না যে প্লেন লিভিং হাই থিঙ্কিং, তো অল্পে সন্তুষ্ট হলে না, দেখবেন এই সন্তুষ্টিটা কিন্তু ঈশ্বরের সন্তুষ্টি। এটাও তো একটা শিক্ষা, সিম্পল লিভিং হাই থিঙ্কিং, এটাও তো একটা শিক্ষা, এই শিক্ষাটার দরকার আছে। তো আপনার যদি সময় পারমিট করে, আমি একটা ছোট্ট গল্প বলতে চাই। সেটা হচ্ছে যে, মানে কিরকম হয় দেখুন তো, একজন মানুষ, তার প্রচুর জমি আছে, তবু আরেকজন তার কাছে শত শত বিঘে জমি আছে। তো তিনি একদিন ঘোষণা করলেন যে আমার একটা এই সামনের জমি আছে, এই জমিটা সূর্য উঠবে, হ্যাঁ, এখান থেকে দৌড়ে যতদূর আপনি কেউ যেতে পারবে, আর সূর্য ডোবা পর্যন্ত আবার ফিরে আসতে হবে স্টার্টিং পয়েন্টে, মানে এখান থেকে স্টার্ট করে আবার এখানে ফিরে আসতে হবে। তো আপনি যতদূর গিয়ে ফিরে আসতে পারবেন, এই তত জমিটা তাকে দিয়ে দেবেন। আচ্ছা। তো এক ভদ্রলোক, এই যে ভদ্রলোক, সে খুব গ্রিডি, যার অনেক জমি আছে, কিন্তু তার কাছে 40-50 বিঘে জমি আছে, একজন চাষি মানুষ, তো প্রচন্ড লোভী তিনি। তো তিনি বললেন, আমি এটা অ্যাটেন্ড করবো। তার বয়স হচ্ছে প্রায় 55 বছর, 55-56। তো তিনি ওইটাতে পার্টিসিপেট করলেন, করে তিনি একদম মানে প্রাণপণে দৌড়ে অনেক দূর চলে গেলেন। তার উচিত ছিল কি, না সময়টাকে অর্ধেক ভাগ করে যাব, তারপরে ফিরবো। তিনি কি করলেন, বিকেল 4টে বাজে তখনও যাচ্ছেন, তারপরে ফিরেছেন। এবারে ওই ফিরেছেন কিন্তু পরিমরি হয়ে, মানে একদম মানে প্রাণপণ চেষ্টা করে, কোন ক্রমে এসে একদম স্টার্টিং পয়েন্টে আবার ঠিক সূর্য ডোবার আগে এসে পৌঁছেছেন। পৌঁছেই ওখানে হুমড়ি খেয়ে পড়ে ওখানেই মারা গেছে। তাহলে কি পেলেন উনি? অতিরিক্ত লোভ। এটাই মানে গল্পটা, মানে যদি আমরা ভাবি, তাহলে গল্পটা কিন্তু অনেকের ক্ষেত্রেই সত্যি হয়, সত্যি তাই হয়। মানে অনেক কিছু লোভ করে, অনেক লাফালাফি করে, আলটিমেটলি দেখা গেল পেলোর তো কিছুই না, উল্টে সবকিছুই শেষ হয়ে গেল তার, একদম মানে আরো অনেক বড় ক্ষতির সম্মুখীন। সেজন্য বলা হয় না যে মানে ইমোশন কন্ট্রোল করতে হবে, মাইন্ড কন্ট্রোল করতে হবে, ইমোশন কন্ট্রোল। দেখুন, আমাদের এই যে অবসাদ কেন আসবে না, আমার ভেতরে কি চলবে সেটা যদি আপনি কন্ট্রোল করেন, অন্য কেউ রিমোট কন্ট্রোলে আমাকে চালায়, তাহলে আমি কি করে শান্তিতে থাকবো? তাই না? আমার ভেতরের যে ইনার সেলফ ইঞ্জিনিয়ারিং বলি, এটা আমার ভেতরের সত্তাটা, মানে বাইরের জগতে উথাল পাথাল যাই হয়ে থাক,
আমার ভেতরটা আমি শান্ত রাখবো। তার মানে ঘুরে ফিরে সেই ব্যাপারটা হলো ইমোশন কন্ট্রোল করে মানে তো মনকে নিয়ন্ত্রণ করা। তাহলে আমরা ঘুরে ফিরে সেই এক জায়গাতেই এলাম যিনি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন তার কিন্তু অবসাদ আসবে। তার অবসাদ সেই জন্য বলা হয় যে আপনি বললেন যে কি করে আমরা অবসাদ থেকে মুক্তি পাবো। তো আরো কয়েকটা কথা আমি একটু বলে নিয়ে শেষ করার আগে, সেটা হচ্ছে যে ধরুন আপনার বাড়ির পাশে একটু ছোট্ট বাগান করা জায়গা আছে, কিচেন গার্ডেন বলি যেটা, সেখানে আপনি একটু ফল সবজি চাষ করুন, তাহলে আপনার মন ভালো হবে এবং টাটকা শাকসবজিও পাবেন। বা সপ্তাহে একদিন বা মাসে একদিন সময় করে আপনার বাড়ির ঘর দোর আলমারি বইপত্র গোছান, নিজের জিনিস পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে ক্লিননেস ইজ নেক্সট টু গডলিনেস, তাহলে আপনার মন ভালো হয়ে যাবে। বা এই যে আমরা লোভের কথা বললাম, গ্রিড, এর থেকে বাঁচার উপায়, মন কন্ট্রোল করার উপায় হচ্ছে আমাদের ধ্যান অভ্যাস করতে হবে, মেডিটেশন প্র্যাকটিস করতে পারি, এবং তারও আগে মানে যোগাসন প্রাণায়াম খুব সহজ, মানে সুস্থ থাকা কিন্তু খুব সহজ। আমরা আসলে সোজা পথে চলি না, চলতে চাই না কেউ, অতিরিক্ত লোভ আমাকে মানে বাই নেচার আমরা কিন্তু সুস্থ থাকার জন্যই মানে সবকিছু আমাদের মধ্যে রয়েছে, তো আমরা নিজেরাই সেটাকে নষ্ট করি। এবং প্রকৃতিতে ঈশ্বর এমন সবকিছু দিয়ে রেখেছেন যার থেকে যা দিয়ে আমরা শারীরিক মানসিক এবং ইমোশনাল সবভাবে আমরা সর্বান্তকরণে সুস্থ থাকতে পারি, কিন্তু আমরা সেখান থেকে আমরা ডেভিয়েট করে আমরা ঠিক সরে আসি। তো আমরা যদি কনক্লুড করি ব্যাপারটা, তাহলে মনকে যদি আমরা সংযত করতে পারি তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যায়। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম, সময় সীমিত, তো আমরা দীর্ঘায়িত করলাম না। অবশ্যই আমার একটা ইচ্ছে রইলো যে আমরা কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে পারি আরো সুন্দর জীবনের জন্য, এটা নিয়ে আমরা আবার কোনো একদিন আলোচনা করব। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুধু একটা আবেদন করব দর্শক বন্ধুদের সবার জন্য, সেটা হচ্ছে যে দেখুন, এই যেহেতু আমরা আলোচনায় উঠে আসলো যে এই অবসাদ, মানসিক অবসাদ একটা মহামারীর মতো ছড়িয়ে পড়ছে গোটা বিশ্ব জুড়ে, তো এর থেকে মুক্ত হওয়ার জন্য, মানে এটা সে নিঃশ্বাস প্রশ্বাসের মতো হয়ে গেছে, সবাই অবসাদগ্রস্ত, সবাই স্ট্রেসড, সবাই প্যানিক, সবাই টেনশনে আছেন, সবাই অ্যাংজাইটি নিয়ে পাচ্ছেন। তো এটার জন্য কিন্তু সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে, মানে সর্বস্তরের জনগণকে, মানে আপামর জনগণ, সর্বসাধারণকে, মানে শুধু নাগরিক সমাজের সর্বস্তরের, মানে পুলিশ প্রশাসন, আইনসভা, রাজনীতিবিদ, শুধুমাত্র সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, মেন্টাল হেলথ প্রফেশনালস, এদের দিয়ে হবে না। সবাইকে এগিয়ে এসে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে যদি এই লড়াইয়ে আমরা সামিল হতে পারি, তাহলে কিন্তু গোটা পৃথিবী থেকে অবসাদ মুক্ত করা সম্ভব গোটা পৃথিবীকে। এটুকু আমার আবেদন সবার কাছে, সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমি। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। নমস্কার। দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হলো। আবার এরকমই আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব অন্য কোনো দিন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।